5ই আগস্টের পরেও জামাত একটা সুযোগ পেয়েছিল সাধারণ মানুষ, আমরা আমার মতো মানুষ আমরা ওপেন ছিলাম। গ্রিপে আসছে তখন প্রশংসা করা শুরু করছেন, যেই ভাগ পাচ্ছেন তাই না। আসিফ মাহমুদ আপনার সঙ্গে ফ্রান্সে গিয়ে দেখা করে জামাতকে নিয়ে ভয়াবহ তথ্য দিল আমাদের তারেক ভাই, আপনারা চেনেন না অনেকেই আছে, এমন কিছু তথ্য দিল এই নেতা। আপনারা সেই ভিডিও ক্লিপটা দেখেন, ভিডিওতে সম্পূর্ণ তথ্য পাবেন। আর এমন এমন কিছু তথ্য আছে আপনারা অবাক হয়ে যাবেন। জামায়াত নেতা বলেছিল এবং নূর হোসেন নুরু ভাই আছে এবং আমাদের সেই তারেক ভাই কঠিন জবাব দিল এবং সাংবাদিক ইলিয়াস হোসেনকে নিয়ে এমন কিছু ভয়াবহ তথ্য দিল, এমন কিছু গুরুত্বপূর্ণ ঘটনাটি জানবেন আজকের এই ভিডিওতে, অবাক হয়ে যাবেন। তো বেশি কথা বাড়াবো না, চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। এই 5ই আগস্টের পরেও জামাত একটা সুযোগ পেয়েছিল সাধারণ মানুষের গ্রহণযোগ্যতা পাওয়ার। আমরা আমার মতো মানুষ আমরা ওপেন ছিলাম, কিন্তু তারপরে দেখা গেল যে না, ওরা রাজাকারি। ওই একবার বলে আওয়ামী লীগের দিকে, একবার বলে ইউনূসের দিকে, মানে দল পাল্টানো, সুর পাল্টানো। এই কারণে আমি সাপোর্ট করি না। যাই হোক, এখন সেই সেক্স কলের ব্যাপারে আমি তারপরেও থামে না। একটা স্ক্রিনে আমি ওই লোকটাকে জিজ্ঞেস করলাম যে আপনি আমার নাম্বার কোথায় পেয়েছেন। ওনারা অনেকে লিখেছেন ইলিয়াস হোসেন আপনার নাম্বার দিয়েছে, ইলিয়াস হোসেন আপনার নাম্বার দিয়েছে। তো আমি একটা স্ক্রিনশট ওনাকে দিলাম যে এটা আপনার উপরে যায়। তখন উনি বললো যে না, আপনার দলের লোকজন করাচ্ছে, ওদেরকে খুঁজে বের করেন, ওদের ব্যবস্থা নেন, এটা ঢাকা থেকে করাচ্ছে। এটুক পর্যন্ত কথা। কিন্তু আমার বক্তব্য, ইলিয়াস হোসেনে তারপরেও ইলিয়াস ভাই পোস্ট দিয়েই যাচ্ছেন। আবার বললেন কি দল থেকে নাকি কি লোকে সরে যাচ্ছে, আমরা নাকি মাত্র 2.5 জন। হ্যাঁ, আমরা 2.5 জন কেন বাবা, আমরা 2 জন, 1 জনই থাকবে। কিন্তু ওই 1 জনও তো আপনি ফেস করতে পারবেন না। আর আপনি যে লিখেছেন আমি অনুনয় বিনয় করেছি, স্ক্রিনশট দিবেন, দেন। কারণ আমি কি লিখেছি তো আমার কাছেও আছে। মানুষের ভদ্রতা, মানে আমার ভদ্রতাটাকে উনি একটা কি হিসেবে নিয়েছেন, সুযোগ, একটা দুর্বলতা হিসেবে নিয়েছেন। কিন্তু আপনাকে বলি ইলিয়াস ভাই, আপনি মিথ্যাচার করেছেন, আপনি মানুষের সামনে আপনার গ্রহণযোগ্যতা হারিয়েছেন, আপনার তথ্যের গ্রহণযোগ্যতা হারিয়েছেন। আপনি যা বলেন সেগুলো এখন আমরা বিশ্বাস করব না। আর আমার নাম্বারটা সেক্স গ্রুপে যে আপনি দেন নাই, সেটাও তো আপনাকে এখন প্রমাণ করতে হবে যে আপনি এটার সাথে জড়িত না। আমি তো মনে করি উনি জড়িত। কেন উনি এটা করছেন বুঝাতে পেরেছি? আমজনতার দল ওনার এবং পিনাকি ভট্টাচার্যের এবং একটু জামাতের লোকজনের কথা অনুযায়ী বাংলাদেশের রাজনৈতিক মুভগুলো নেবেন, রাজনৈতিক স্ট্যান্ডগুলো করবেন, এটা ওনাদের প্রত্যাশা। সেই প্রত্যাশাটা পূরণ হচ্ছে না বিধায় উনি একটার পর এক করে আমার পোস্টগুলো ডিলিট করেছেন। এবার আসেন পোস্ট ডিলিটের সময় ওনার ফোনটাও চালু হয়েছে, তার 15 মিনিট বা 10 মিনিটের ভিতর থেকে নোংরা ফোন আসা শুরু করে, মানে র্যান্ডম ফোন আসছে। কিসের ফোন এগুলো হচ্ছে বলে দিব? ওটা বলেন। আচ্ছা, বা এগুলো বলতে তো রুচিতে লাগে। মানে হয় কি, আপনি যদি লেভেল প্লেয়িংয়ে একটা কমিউনিকেশন করার একটা লেভেল থাকে, যখন লেভেলটা একেবারে ওই নর্দমার হয় তখন আপনার নিচে নামতে একটু কষ্ট হয়। যাই হোক, তারপরেও বলি, নাহলে উনি থামবেন না। তখন সেক্স কল গ্রুপগুলো আছে না, ওই যে উলঙ্গ হয়ে ভিডিও কল দেয়, সেই গ্রুপগুলো থেকে র্যান্ডমলি আমার ভিডিও কল আসা শুরু হলো। তো ভিডিও কল যখন বাজে তখন কিন্তু স্ক্রিনেই ছবি দেখা যায়, এটা তো জানেন। যখন ভিডিও কল আসে তখন কিন্তু অলরেডি স্ক্রিনে আপনার অথবা হয়তো বা অন হয়ে গেছে। মানে যাই হোক, আমি তো তখন একটা মানে বিভীষিকার মধ্যে পড়ে গেছি যে এইগুলো কি, হোয়াট ইজ দিস, এটা কি হচ্ছে। তো কতগুলো কাটলাম, কতগুলো ধরলাম, ধরার সাথে সাথে যে সমস্ত কথা বলে যে এটা তোমার কাপড় খুলো দেখবো, তারাও উলঙ্গ। তা আমি তো ভয়ে, মানে একবার আমার ফোনও ইভেন হাত থেকে পড়ে গেছে। তারপরে 20 মিনিট পরে খুললাম যে তাহলে উনি নিশ্চয় জানেন এই সমস্ত টেকনোলজি। তো বন্ধ হয় নাই। হ্যাঁ, আবার 1-1.5 ঘন্টা পরে আবার শুরু হয়েছে। তখন আমি আবার লিখলাম যে না, আমি ফোন বন্ধ করেছি, বন্ধ হয় নাই, এটা এখন আপনি বন্ধ করেন। তখন উনি আপুতে আসলো যে আপু আমি এসব কাজ করি না, তখন আমি এসব বুঝি না। আপনি একটা মিথ্যা কথা লিখেছেন, আপনি আরও 10টা মিথ্যা কাজ করতে পারেন, আপনি এটা বন্ধ করান। তখন উনি কি যেন বললো যে আমি কয়েকটা নাম্বার পাঠালাম, সেই তারপরে ওই সারা রাত ওইভাবেই গেছে। পরের দিনও দেখি থামে না। সাংবাদিক ইলিয়াস হোসেন আমজনতা দলের থেকে আমি যেন সরে যাই,
আচ্ছা, ওনার যে কোনো কাজের অবজেক্টিভ কি নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে, উনি নাহলে খামাখা আমাকে নিয়ে কেন পড়বেন? কেন বলবেন যে আমি 16 লক্ষ টাকা তারেক 60 লক্ষ। দিয়েছি, সরি 60 লক্ষ ভুলে গেছি, 60 লক্ষ টাকা আমি তারেক ভাইকে দিয়েছি ঘুষ হিসেবে। হ্যাঁ, এটা উনি কেন বলবেন? উনি তো একটা খেলনা মানুষ না, ওনাকে কাউকে কনভিন্স করতে হয়েছে, ওনার সোর্স ঠিক করতে হয়েছে, ওনার সময় দিতে হয়েছে, দুটো টেলিফোনে কথা বলতে হয়েছে, একটা ইমেইলে গেছে সেই ইমেলটা রিসিভ করতে হয়েছে, তাই না? অনেক কাজ করতে হয়েছে। তাহলে উনি এটা কেন করলেন? আমি ওনাকে স্ট্রেইট জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা আপনি আসলে কী চান, মানে কেন করলেন এগুলো? তখন উনি বললেন যে আপনি তারেকের পাশ থেকে সরে যান। আচ্ছা, কেন সরে যাব? আপনি আমজনতা দল থেকে সরে যান। বললাম কেন? বলে ওই দলটা ওনাদের কন্ট্রোল করতে হবে। আমি একেবারে খোলা মেলা বলে দিই, আমজনতা ইলিয়াস সাহেব আমাকে ফোন দিয়েছিলেন দুই দিন বা 3 দিন পরে, এবং ফোন দিয়ে বলেছেন তারেকের কাছে আমার নাম্বার আছে। যেই আপনার গ্রিপে আসছে তখন প্রশংসা করা শুরু করছেন, যেই ভাগ পাচ্ছেন আর প্রশংসা করা শুরু করছেন, তাই না? আসিফ মাহমুদ আপনার সঙ্গে ফ্রান্সে গিয়ে দেখা করে আসছে, এর আগ পর্যন্ত প্রত্যেক দিন ইলিয়াস সরকারের সমালোচনা করছেন। তাহলে কি এমন মধু দিয়ে আসলো আসিফ মাহমুদ আপনাকে ফ্রান্সে গিয়ে যে আপনি তারপর থেকে আর সমালোচনা করছেন না? বলেন তো। সব শেষে বলবো, এই যে বলছেন না যে তারেকের সাথে 2,500 পোলাপান ছাড়া কেউ নাই, এই বাংলাদেশে রাজনৈতিক ময়দানে আমরা রাজনীতিটা তৈরি করার কাজ করি, আর সেই রাজনীতিগুলো নিয়ে আপনারা ভিডিও ব্লগিং করেন। এই যে আমি 2 জন নিয়ে মাইকিং করলাম, সীমান্তে নাগরিক হত্যা, শুনুন বাংলাদেশের নাগরিক শুনুন, আমাদের সীমান্তে 2 জন নাগরিক হত্যা করা হয়েছে। এই ভিডিও কাইটা সাইটে বিভিন্নভাবে ভিডিও আপনারা বানাইছেন। রাজনীতি আমরা তৈরি করি। শেখ হাসিনা আউলিয়া, দেশ করেছে দেউলিয়া, এই স্লোগানটা আমার তৈরি করা স্লোগান। এরকম অসংখ্য বয়ান তৈরি করা আমাদের। একটা নিজের মতো একটা বয়ান দিতে পারেন না। হ্যাঁ, এই যে কি লেগছে 2,500, এই 2,500 এই বক্তব্য তো সজীবদের জয় থেকে নকল করা না। নিজে এত মেধাবী আপনারা, তা নিজে কিছু করেন, এত মেধাবী করেন। এগুলো আসলে গুজব ছাড়া মানুষের কাছে ভিডিও চমকপ্রদ হয় না। যেটা প্রচলিত সবাই ঘটে সেটা তো সবাই জানেই, ওটা ভাইরাল হয় না। এখন গুজব ভাইরাল হয়, এই জন্য এই যে নোংরা কাজগুলো করছেন। আপনাদের দেশের জন্য অবদান আছে, এটা মানছি। এই গণঅভ্যুত্থানের মধ্যে বিভিন্ন সময় দেশের পক্ষে কাজ করেছেন, কিন্তু এটা ভাই কেমন কাজ? আরও 2 জন কাজ করছে, ওদের চরিত্র হনন করছেন, ওদের কাপড় খুলে দিচ্ছেন। এই লোকের সাথে তো কোনো দিন আর দেখা হবে না। কোনো দিন আমার সামনে বসে চা খাবেন না ইলিয়াস ভাই? পেনেকে দাদা কোনো দিন চা খাবেন না আমার সামনে বৈশা? বলেন, কোনো দিন খসরু ভাইয়ের সামনে যাবেন না? কোনো দিন সালাউদ্দিন ভাইয়ের সামনে যাবেন না? ফখরুল ভাইয়ের সামনে কোনো দিন যাবেন না? তাহলে যে মানুষটাকে এই যে নোংরা কথা সাজাচ্ছেন, বানাচ্ছেন, হ্যাঁ, এই মানুষের সামনে আবার কোন মুখে দাঁড়াবেন বলেন? এখন ইলিয়াস ভাই এই যে অসম্মানিত করলেন, বিকাশুর রহমান তারেকের আম পার্টি থেকে সবাই বের হয়ে যাচ্ছে না। আপনি খুব চেষ্টা করতেছেন আমাদের এই লোকগুলোকে ভাগায় নেওয়ার জন্য। রাজনৈতিক দল করবেন আমার এই লোকগুলোকে নিয়ে গিয়ে, উদ্দেশ্য কি? মতের মিল হচ্ছে না, এই জন্য মিসগাইড করে নিয়ে যাবেন। এইটা কোনো সভ্যতা যে কোনো একটা দলের, রাজনৈতিক দলের কেন্দ্রীয় গ্রুপে কী হচ্ছে ইলিয়াস দেশের বাইরে থেকে সেগুলো দেখবে? এটা কি সভ্যতা নাকি? এটা কি রাজনৈতিক শিষ্টাচার যে এই গ্রুপে কে কী মেসেজ দিল সেগুলো নিয়ে পোস্ট দেওয়া? এটা কি রাজনৈতিক শিষ্টাচার? আমার দলে আমি কাকে চিঠি দিলাম না দিলাম সেটা দলের সদস্যদেরকে ব্যবহার করে বলেন? নিজেদেরকে কতটুকু মানে উগ্র বানাইছেন আপনারা, কতটুকু বর্বর বানাইছেন, একটু নিজেদেরকে প্রশ্ন করেন। আপনারা তো থুতু দিয়ে মাটিতে ফেলছেন, সেই থুতু চাইটা খাইতেছেন। এই 2 দিন আগেই আসিফ মাহমুদের সমালোচনা করলেন, আবার গতকালকে আসিফ মাহমুদের প্রশংসা করতেছেন। নিজেদের ক্যারেক্টারগুলো একটু বিশ্লেষণ করেন যে আপনাদের ঠিক 7 দিন আগের অবস্থান কি, এখনের অবস্থান কি। 7 দিন আগেও তারেক রহমান সহ বিএনপি সবাইকে ধুয়ে দিলেন, আবার 2 দিন আগে কি করলেন? বিএনপির পক্ষে একদলা বক্তব্য দিলেন। কেন বক্তব্য ঘুরছে? কেন স্ট্যান্ডার্ড এক জায়গায় থাকছে না? কেন বাজারে কাটতে পারছেন না? এই তো আপনারা ভিডিও করে খান, ভিডিও করেন, সাংবাদিকতা সবাই করে। এই যে সামনে জার্নালিস্ট ভাইরা সবাই সাংবাদিকতা করেন। সাংবাদিকতা আর আপনাদের কন্টেন্ট ক্রিয়েশন এক জিনিস না। আপনারা যেই সাংবাদিক ভাইরা আছেন, ব্লগিং করেন, কন্টেন্ট করেন, সমাজে বিভিন্ন কিছু ঘটে সেগুলো নিয়ে আপনারা ব্লগিং করেন, ভিডিও করেন। এগুলোর মধ্যে ইলিয়াস পিনাকির ব্লগিং আলাদা।
কি আলাদা, তারা কোনো ইস্যু না থাকলেও এমন একটা রঙিন করে থাম্বেল বানাবে। মানে দেখেন অদ্ভুত একটা প্রশ্ন, সালাউদ্দিন সাহেব লুঙ্গি পরে কেন শিলংয়ে? মানে বাপ রে বাপ, কঠিন প্রশ্ন করছে পিনাকি দাদা। হ্যাঁ, মানে লুঙ্গি পরে থাকবে না কি পরে থাকবে? আপনার মতো ল্যাংটা হয়ে থাকবে? হ্যাঁ, নিজেকে জিজ্ঞাসা করছেন আর একজনের লুঙ্গি খুঁজতেছেন। আপনি ল্যাংটা হয়ে আছেন কেন মানুষ যদি জিজ্ঞাসা করে? এই যে আপনার ল্যাংটা ছবিগুলো ভাইরাল হলো, এই ল্যাংটা ছবি ভাইরাল হওয়ার পরে কোনো বাপ তার মেয়ের সামনে এক টেবিলে খাইতে বসবে আপনার সাথে? বলেন বলেন, কোনো ছেলে আপনাকে নিয়ে তার মায়ের সামনে খাইতে বসবে? ওই চোখের সামনে ল্যাংটা ছবিগুলো আসবে। আপনি আরেকজন লুঙ্গি পরে আসেন কেন? এই যে প্রতিদিন ভিডিও করার যে তাগাদা, যে একটা করে ভিডিও বানাইতে হবে, ইনকাম করতে হবে, ব্লগিং করতে হবে, এগুলো থেকে বের হয়ে আসে। আপনাদের এই চাহিদা মেটানোর সক্ষমতা আমাদের নাই ভাই। হ্যাঁ, আপনাদের এই ক্ষুধা মেটানোর সক্ষমতা বাংলাদেশের নাগরিকদের নাই। আপনারা যেই চেষ্টাটা করতেছেন যে আপনারা ডক্টর ইউনূসকে গ্রিপে রাখবেন, যতক্ষণ পর্যন্ত গ্রিপ নিয়ে চলে গেছে, ওইখানে গেলে লাভ বেশি, সবাই ওখানে চলে যাচ্ছে। ডক্টর ইউনূস ওটাকে লাভবান প্রজেক্ট বানাইছে। ওখানে গেলে টাকা পাওয়া যায়, ওখানে গেলে ইনকাম হয়, ওখানে গেলে জেলা প্রশাসকে ভাগ পাওয়া যায়, সচিবালয়ে ভাগ পাওয়া যায়। আমরা ওই ভাগটা নিইনি, ওই ভাগটা আমরা চাই না, কিন্তু আমাদেরকে কালপিট বানায় দিচ্ছে, দালাল বানায় দিচ্ছে। এইটা তো হওয়ার কথা ছিল না। ইলিয়াস ভাই, পিনাকি দাদাকে সর্বশেষ বলবো যে দেখেন, আপনারা এই দেশের জন্য কাজ করেছেন গণ অভ্যুত্থানের মধ্যে, কিন্তু একটা কথা বলবেন তো, যেই সময় রামপুরা ব্রিজের উপরে আমরা বিদ্রোহ করলাম, যে ছাত্ররা আন্দোলন বন্ধ করছে, আমরা বন্ধ করলাম না, ওই সময় পিনাকি দাদা একটা ভোট দিছিল যে আপনারা মনে করেন এই আন্দোলন শেখ হাসিনার সাজানো আন্দোলন। দেখেন, যেই সময় আমরা গণ অভ্যুত্থানের জন্য আপ্রাণ চেষ্টা করতেছি, তখন সে নাগরিকদেরকে মিসগাইড করতেছে, বলছে আপনারা কি মনে করেন এই আন্দোলন শেখ হাসিনার সাজানো আন্দোলন? একের পর এক মানুষ মারা যাচ্ছে। পিনাকি দাদা চেষ্টা করলো এই আন্দোলনকে সাজানো আন্দোলন বলার জন্য, করছে কি না? এবং মাশাআল্লাহ পিনাকি দাদার সমর্থক যারা, তারাও এটাতে গণহারে ভোট দিছে। একবারে 90% মানুষ মতামত দিয়ে দিছে এই গণ অভ্যুত্থান হলো সাজানো গণ অভ্যুত্থান। এখন ওই মানুষগুলো যদি আসে আমাকে হ্যারাসমেন্ট করে, আমি কি করতে পারি বলেন? কি করতে পারি? তো এটাই বলার আর কিছু নাই। জাস্ট এই যে সিম্পলি দেখেন আমাদের এই একক আন্দোলন আজকে একটা এই যে প্রবাসীদের জন্য মাত্র 3 জন মিলে আন্দোলন করছে। 3 জন মিলে। ইরাক প্রবাসীরা ওই কোয়ারেন্টাইন ফি দিতে পারে না, বুঝছেন? আমরা কি করলাম? আন্দোলন করলাম, 3 জনের আন্দোলন। জায়গায় জায়গায় গেলাম, যে গরিব, ইরাক হলো সবচেয়ে গরিব মানে একটা অর্থনৈতিক সোর্স প্রবাসীদের জন্য। ওইখানে প্রবাসীদের জন্য 40,000 টাকা 50,000 টাকা দেওয়া লাগে কোয়ারেন্টাইনের ফি। আন্দোলন করলাম। ওই আন্দোলনে একটা ম্যাজিস্ট্রেটের নামে আমি ভিডিওতে বক্তব্য দিয়েছিলাম। তার জন্য ওই ম্যাজিস্ট্রেট আমাকে নিয়ে যায় বসায় রেখে র্যাবের অফিসারকে নিয়ে আসছে, সেনাবাহিনীর অফিসারকে নিয়ে আসছে, পুলিশ নিয়ে আসছে, নিয়ে এসে আমার থাপড়ায় পরের দিন আবার গেছি, থাপ্পড় খাইও আবার গেছি প্রবাসী কল্যাণ কর্মসংস্থান মন্ত্রণালয়ে। যাইয়ে বলছি না, এই কোয়ারেন্টাইন ফি বাতিল করতেই হবে, এটা আমাকে মারছেন ঠিক আছে কিন্তু বাতিল করতে হবে। ওই দিন আমার সাথে মিটিং বসে বলছে তারেকের এই মানে বিষয়টা ঠিক আমরা খেয়াল করিনি, আমাকে হাত ধরে সরি বইলা ওই দিন কোয়ারেন্টাইন ফি বাতিল করছে। মালয়েশিয়াতে 70,000 টাকা 40,000 টাকা 48,000 টাকা কোয়ারেন্টাইন ফি লাগতো, কাউকে আন্দোলনের জন্য পায়নি। করোনার মধ্যে কেউ বের হচ্ছিল, শেষে এখলাসউদ্দিন ভাই আমাদের সম্মানিত বিজ্ঞ আইনজীবী স্যার, ওনাকে বললাম স্যার মালয়েশিয়া প্রবাসীদের এরকম বিপদ, কিছু একটা করেন, আন্দোলন তো করতে পারতেছে না, নিষেধ আন্দোলন করা করোনার মধ্যে। উনি আমাকে নিয়ে কোর্টে দাঁড়ালেন। বিমান ভাড়া নিয়ে কত টাকা বিমান ভাড়া বাড়াইছে? 30,000 টাকা বিমান ভাড়া 1,90,000 টাকা বানাই ফেলছে। কাউকে ডাকি প্রোগ্রামে আসে না, না আসে তো কী হয়েছে? মাত্র 4-5 জন নিয়ে প্রেস ক্লাবে মানে অনশন কর্মসূচি করছি যে বিমান ভাড়া না কমাইলে আমরা উঠবো না। ভাই আমার সংখ্যা 2.5 জন, তো তুমি ইলিয়াসের কি মিয়া? হ্যাঁ, পুলিশে একটু ভয় দেখাচ্ছে, দেশ ছেড়ে পালায় চলে গেছো না? আমরা তোমার পার্থক্য দেখো, তুমি কি আমি কি বিচার করো, বিশ্লেষণ করো। আরে তোমার গায়ের একটা টোকা লাগছে, কারো কেউ তোমাকে হামলা করছে, আঘাত করছে? হ্যাঁ, ইলিয়াস ভাইয়ের সাথে কার ঝামেলা লাগে নাই? ইলিয়াসের সাথে জ্যাকব মিল্টনের ঝামেলা লাগছে, এম রহমান মাসুম ঝামেলা লাগছে, টিটো রহমানের ঝামেলা লাগছে, কার ঝামেলা লাগে নাই?
আজকে এর সাথে ভালো সম্পর্ক প্রশংসা করতেছে, কালকে ওর সাথে ভালো সম্পর্ক প্রশংসা করতেছে, কালকে একটু মতের অমিল হলে তাকে রয়ের দালাল বানা দিচ্ছে। আরে ভাই, তাহের ভাইকে তুমি রয়ের দালাল বানাই দিছো কেন? তাহের ভাইকে রয়ের দালাল কেন বানাইছো? তাহের ভাই গণ অভ্যুত্থানের মধ্যে আমার সঙ্গে জেলে ছিল, আমরা এরকম করে ধরে পা মেসেজ করছি যে বুড়া মানুষ, পাটা ফুলে গেছে নির্যাতনে, হাঁটতে পারতেছে না, আমি আদর যত্ন করছি ওখানে। উনিও যখনই খারাপ লাগতো আমাদের কাছে আসতো। একটা মানুষ এত নিপীড়নের শিকার হচ্ছে, তাকে রয়ের দালাল বানাই দিচ্ছে। কত বড় জুলুমবাজ এগুলো! এদেশের নিপীড়িত মানুষগুলোকে রয়ের দালাল বানায় দিচ্ছে, সবগুলোকে। সব মানুষ খারাপ, ইলিয়াস একা ভালো। বলতেছে আমার সঙ্গে 2.5 জন মানুষ নাই। আরে 2.5 জন মানুষ কি? 2018 সালের কোটা আন্দোলনের ফলে এদেশের লক্ষ লক্ষ যুবক উপকৃত হয়েছে। এই উদ্যোগ কার ছিল? 18 সালে আমি পড়তাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র পরিচয় দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকছি, আমাকে দেখে সবাই পালায় যেত এই পাড়ায় কাছ থেকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন, অবশ্যই আপনাদের হয়তো ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।